রামচন্দ্র, সীতা আর লক্ষ্মণ চলল অগস্ত্য মুনির আশ্রমের উদ্দেশ্যে। পথে সীতামা খুব ক্লান্ত হয়ে পড়ল। এখনো ভাবলে মাথায় আগুন জ্বলে ওঠে যে দাদা সব ভাইদের এত ভালোবাসে, তার উপর এত বড় অন্যায়। দাদা রাম রাজা হলে কি দাদা ভরতকে অযোধ্যা থেকে তাড়িয়ে দেওয়া হতো? লক্ষণ, কেন আবার পুরনো কথা তুলছ? কারণ সেই পুরনো ঘটনার জন্য তুমি আজ বনে বনে ঘুরে বেড়াচ্ছ দাদা। সেই পুরনো ঘটনার জন্যই সীতামাকে এতখানি কষ্ট পেতে হচ্ছে। কি করে ভুলে যাব বলো তো দাদা? কি করে? ওই মেজরানী কৈকেয়ীর 2 বর চাওয়া আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। ভাই লক্ষণ, শান্ত হও। তোমাকে কষ্ট পেতে দেখলে তোমার দাদাও যে ততটাই দুঃখ পান, সেটা কি তুমি বোঝো না? সত্যি আমি সবচেয়ে ভাগ্যবতী। রামের মতন স্বামী আর লক্ষণের মতন দেওর পেয়েছি। এসো, আমরা 3 জনেই একটু বসি, একটা গল্প বলি। আমি কিন্তু এখন হাঁটতে পারবো। তার আগে বলো তো সীতা, আমরা এখন কার আশ্রমে যাচ্ছি? পরীক্ষা নিচ্ছেন? আহা, বলোই না। অগস্ত্য মুনির আশ্রমে। আমরা যার আশ্রমে যাচ্ছি তিনি কিন্তু 2টো রাক্ষস মেরেছিলেন, ইল্লল আর বাতাপি তাদের নাম। এই বনেরই দুষ্ট রাক্ষস ছিল দুজন। খড়গ দিয়ে? সে কি, মুনি হয়ে অগস্ত্য কি করে রাক্ষসদের মারলেন? তাও আবার একটা নয়, দুটো রাক্ষস। আমি গল্পটা শুরু করলেই সব বুঝতে পারবে সীতা। তোমার উত্তরও তুমি পেয়ে যাবে। শোনো তাহলে। পুজো হচ্ছে, সারা জঙ্গলে ওই সাধুগুলো থাকে আর এই পুজো করে। তাও যদি আমাদের মানে এই রাক্ষসদের পুজো করত তাহলে হয়তো ক্ষমা করতাম, কিন্তু ওরা দেবতাদের পুজো করে, এটা মানা যায় না। যাদের সঙ্গে আমাদের চিরকালের ঝগড়া। বাতাবি, চল চল, দেরি হয়ে যাচ্ছে। আজ একটা সাধুকেও মারিনি। এটা ব্রাহ্মণগুলো আবার পুজো করছে। বাতাপি, তৈরি হ, আমি গান শুরু করছি। তুই ঠিক সময়ে আমার পাশে চলে আসবি। হঠাৎ এই জঙ্গলে এত সুন্দর গান কে গাইছে? না, ধ্যানের সময় অন্য চিন্তা করাটা ঠিক হবে না। সুরটা বড্ড ভালো, মনটা উদাস হয়ে গেল। বাহ, আচ্ছা, সুরটা ওদিক থেকে ভেসে আসছে না? ওখানে কে? ওই লোকটাই গান করছে। যাই, একটু আলাপ করে আসি তো। না, বাকিদের ডাকবো না, ওরা বিরক্ত হতে পারে। সুখেই বুঝতে পারছি একটা সাধু সামনে এসে গেছে। এবার চোখটা খুলি। আপনার গান এত সুন্দর যে না এসে পারলাম না। আপনি কে?
আপনি এই গভীর জঙ্গলে কেমন করে এলেন? আমি একজন সাধারণ মানুষ, গান ছাড়া আর কিছুই পারি না। তাই এই নিরিবিলিতে বসে গান গেয়ে দেবতাদের পুজো করি। এই কাছেই থাকি। ও, আমরা তো বেশ কিছু বছর এই বনে আছি, কোনোদিন তো দেখেছি বলে মনে পড়ছে না। কবে এসেছেন এখানে? আমি ওই পাথর ঘেরা জায়গাটায় থাকি, যেখানে গাছপালা কম। সময় থাকলে আসুন না, দুজনে খাওয়া দাওয়া করবো একসাথে, আর আলাপও হবে। না আসলে আজ আজ আমি এই ভেড়ার নরম তুলতুলে মাংস রান্না করব। তা একা খাই কেন, আপনিও খান, ভালো লাগবে। এই ভেড়া, এ তো বেশ গোলগাল। রান্না করতে যেটুকু সময় লাগবে, আসুন না, চলুন চলুন চলুন, জমিয়ে রান্না করুন। বাকিদের বলে আসি, না দেখলে চিন্তা করতে পারে। ধ্যান ভাঙলে যদি রেগে যান, আমাকে যদি অভিশাপ দিয়ে দেন। ওরে বাবা, ওরা যেমন ধ্যান করছেন করুন, আপনি আসুন। হ্যাঁ, তাই চলুন। আর একটা বোকা ফাঁদে পড়লো, জানে না তো মাংসটা পেটে যাবার পরই ইল্লল একটা সুর গাইবে, আর পেটের মাংসগুলো জুড়ে জুড়ে আবার আমি পুরো জীবন্ত ভেড়া হয়ে পেট চিরে বেরিয়ে আসবো। এত ভালো মাংস বহুদিন বাদে খেলাম। যেমন নরম তুলতুলে, তেমনি আপনার রান্না। আরেকটু মাংস দেব? না না না, অনেক বেশি খাওয়া হয়ে গেছে। ওরে বাতাপি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কোথা গেলি তুই, কোথায় গেলি তুই? বাতাপি আমার ভাই, ডাকছি তোকে তাই। আর থাকিস না পেটে, বেরিয়ে আয় সব কেটে, বেরিয়ে আয় সব কেটে, বেরিয়ে আয় সব কেটে। আমার পেটের ভিতরে মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। এসব কি হচ্ছে? আমার মনে হচ্ছে পেটটা ফেটে যাবে। ওরে বোকা সাধু, তুই এতক্ষণ ধরে যা খেয়েছিস ওটা ভেড়ার মাংস নয়, ওটা আমার ভাই রাক্ষস বাতাপির মাংস। গায়ে হতে পারে না, পড়ে গেলাম। পেটে কি ব্যথা! বাতাপি আমার ভাই, ডাকছি তোকে তাই। এবার তোর পেট চিরে বেরিয়ে আসবে আমার ভাই। আর থাকিস না পেটে, বাতাপি আমার ভাই। ভাই আর একটা সাধু গেল। আয় ভাই বাতাপি, ঢুকে আয়। না না না, শিলভদ্রকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমিও তো ওই সরোবর অব্দি খুঁজে এলাম, তাহলে আমি যা ভাবছি তাই কি ঘটলো? আহ, এত আওয়াজ কেন চারদিকে? ধ্যানের সময় এত চিৎকার কেন করছো তোমরা? আমরা আমরা শিলভদ্রকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, সে কি? শিলভদ্র সত্যি নেই? ওই পাথর ঘেরা জায়গাটা দেখেছো কি তোমরা? না, দেখিনি। ওইখানে ইলবল আর বাতাপিরা থাকে, শিলভদ্র সেটা জানে। জেনেও ওখানে যাবে কি? ওই দুই রাক্ষস নানা রকম মায়া জানে, মায়ায় ভুলিয়ে নিয়েও যেতে পারে। চলো দেখে আসি। শোনো, একসাথে থাকবে, কেউ পিছিয়ে পড়ো না। এসো।
বাতাপি আমার ভাই, ডাকছি তোকে তাই, আর থাকিস না পেটে, বেরিয়ে আয় সব কেটে। কি সাংঘাতিক! শিলভদ্র মনে হচ্ছে আর বেঁচে নেই। ওই ভেড়া সেজে বাতাপি আবার আমাদের বোকা বানিয়েছে। এইভাবে চলতে থাকলে একদিন এই জঙ্গলে তো ওই ওই দুটো রাক্ষসী বেঁচে থাকবে। সব জেনেও শিলভদ্র কিভাবে ওই ফাঁদে পা দিল? বলেছি না, ওরা মায়া জানে। মায়া জালে সব কিছু বাঁধা যায়, সব করানো যায়। তাহলে উপায়? উপায় একজনই আছেন, যিনি এই বিপদ থেকে আমাদের বাঁচাতে পারেন। কে? অগস্ত্য মুনি। এত বড় সাহস ওই দুই রাক্ষসের যে আমাদের বোকা বলে? যাদের ইচ্ছে ওরা ওদের মায়ায় টেনে নিচ্ছে। ওই বাতাপিটা ভেড়া সেজে থাকে, আর ওই ইলবলটা গানের পণ্ডিত সেজে সবাইকে ডাকে, ভেড়াটা দেখিয়ে ওটাকে রান্না করে, সাধুদের খাওয়ায়। আর খাওয়া শেষ হলেই ছড়া বলে ভাইকে জ্যান্ত করে ডেকে নেয়, আর সাধুদের পেট চিরে বাতাপি বেরিয়ে আসে। তারপর ওরা সেই সাধুদের খেয়ে নেয়। বটে বটে, মায়ার জোরে এতগুলো নিরীহ সাধুদের প্রাণ নিয়েছে ওই বেয়াদব রাক্ষস দুটো। ওদের এভাবে ছাড়া যাবে না। তোমরা চিন্তা করো না, আমি ওদের শিক্ষা দেব। ওরা কিন্তু ভয়ঙ্কর অগস্ত্য মুনি। আমাকে কোনো মায়ার জাল বিছিয়ে ডাকতে হবে না, আমি নিজেই যাব ওদের বাসায়। ব্রাহ্মণদের ক্ষমতাকে ছোট ভেবো না। ওই রাক্ষস দুটো জানে না ব্রাহ্মণরা রাগলে কি করতে পারে। আমাকে শুধু ওদের থাকার জায়গাটা দেখিয়ে দাও, বাকিটা আমি বুঝে নেব। অগস্ত্য মুনি গেলেন ওই রাক্ষস দুটোর কাছে? নিশ্চয়ই। সে কি? ব্রাহ্মণেরাও তেজি হন ছিল, তাঁদের ক্ষমতাও কিছু কম নয়। এটা এটা সত্যি সাংঘাতিক একটা গল্প। একজন ব্রাহ্মণ হয়ে রাক্ষসদের মুখোমুখি হতে চলে গেলেন ভয় না পেয়ে। এ তো ভাবাই যায় না। সেই জন্যই অগস্ত্য মুনির নাম খুব শ্রদ্ধা আর ভয়ের সঙ্গে নেওয়া হয়। আচ্ছা, উনি কি নিজেই চলে গেলেন ওদের কাছে? হ্যাঁ। কেউ আছো? এই ব্রাহ্মণকে কিছু খেতে দাও। শুনছ, অনেকটা পথ হেঁটে এসেছি, আর যে চলতে পারি না, খিদে প্রাণ যায়। একটু খেতে দাও। ও অগস্ত্য মুনি অজ্ঞান হবার ভান করে। ইল্লল আর বাতাপি অগস্ত্যকে দূর থেকে দেখে। এই যে দেখি মেঘ না চাইতে জল রে বাতাপি। একটা বোকা সাধু আবার আমাদের কাছেই খেতে চাইছে রে ইলবল। তুই হয়ে যা ভেড়া, আর আমি হয়ে যাই গানের পণ্ডিত। সাধু বাবা, উঠুন উঠুন, আপনার কোনো ভয় নেই, আমি খেতে দেব আপনাকে। আমি গান ভালোবাসি, তাই এই নিরিবিলিতে থাকি। অগস্ত্যকে মিষ্টি মিষ্টি কথা বলে ভেড়ার মাংস রান্না শুরু করে দিল ইল্লল। বেটার খুব ভক্তি, জানে না তো কি করতে চলেছে।
হে গঙ্গা দেবী, এই ভক্তের ডাক শুনতে পাচ্ছ তুমি? আজ তোমার এই ভক্তের তোমাকে খুব দরকার। মা, শুনছো আমার কথা? আমি আজ গঙ্গা জল খাবো মা। মা গো, মা গো, মা গঙ্গা, তুমি আমার কমণ্ডলের ভেতরে চলে এসো, যাতে এই মাংসটা খেলে আমার তক্ষুনি হজম হয়ে যায়। জয় মা। অগস্ত্য মুনির প্রার্থনায় গঙ্গা মুনির কমণ্ডলের মধ্যে চলে নিন মুনি, চটপট খেয়ে দিন। দারুণ রান্না হয়েছে। দেখুন দেখুন, খেয়ে দেখুন। এ তো অদ্ভুত, এদিকে বলছে খিদে পেয়েছে আর এখন চোখ বন্ধ করলো। আরে ও সাধু, সাধু, সাধু খাবে তো? ঠাকুরের নাম করে নিলাম যাতে হজম হয়। বোঝই তো, এমন মাংস খাবার অভ্যেস তো নেই। এই মাংস হাজার মন্তর পড়লেও হজম হবে না। খাও খাও সাধু, খাও খাও। কি ভালো রান্না করেছো। তাই বুঝি? তা খাও খাও খাও, আরো খাও, আরো খাও, আরো খাও। একটু বাদে বাছাধন টের পাবে। চলো আর একটু দাও, সবটাই দিয়ে দাও। যা নরম মাংস কোনোদিন খাইনি, যেমন স্বাদ তেমন টুলটুলে নরম। বাতাপি আমার ভাই, ডাকছি তোকে তাই, আর থাকিস না পেটে, বেরিয়ে আয় সব কেটে, বেরিয়ে আয় সব কেটে, বেরিয়ে আয় সব কেটে। বড় ভালো রান্না। বাতাপি আমার ভাই, ডাকছি তোকে তাই, আর থাকিস না পেটে, বেরিয়ে আয় সব কেটে। বাতাপি এখনো বেরোচ্ছে না কেন? বাতাপি, বাতাপি কোথায় তুই? বাতাপি, বাতাপি আমার ভাই, বাতাপি, বাতাপি আমার ভাই। ও যতই তুমি ডাকো, বাতাপি আর আসবে না। চুপ কর সাধু, জানিস আমি কে? আমি রাক্ষসীল বল। আর তুই যেটা ভেড়ার মাংস মনে করে খেলি, সেটা আমার ভাই বাতাপি রাক্ষসের মাংস। আমার ডাক শুনলেই গো বেরিয়ে আসবে পেট ছিঁড়ে। বাতাপি আমার ভাই, বাতাপি আমার ভাই, ডাকছি তোকে তাই। বাতাপি আমার ভাই, ডাকছি তোকে তাই। সনরেল বল রাক্ষস, আমার গলা দিয়ে নাপতে নাপতে তোর ভাইয়ের মাংস আমি হজম করে ফেলেছি। না, কখনো না, এটা হতে পারে না। তাই হয়েছে। এটা অসম্ভব। কি ভেবেছিলি তুই? হ্যাঁ, তোরা কি ভেবেছিলি একটার পর একটা সাধুদের তোরা মেরে ফেলবি আর কেউ তোদের কিচ্ছু বলবে না? বাতাপি, বাতাপি বেরিয়ে আয়। আমি হিলবল, তোর দাদা। আমি হিলবল, তোর দাদা। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বাতাপি, বেরিয়ে আয়। বললাম না, বাতাপি আর আসবে না। ওর মাংস আমি হজম করে ফেলেছি। বেটি সাধু, আমার ভাইকে মেরে ফেলেছিস তুই। আজ তোকে এই যে আগুন, মরে গেলুম, মরে গেলুম আমি। এই যে আগুন, মরে গেলুম, মরে গেলুম। ওই আগুনেই তোর আজ মরণ এলবল। আজই তুই মরবি, আগুনে পুড়ে মরবি, এক্ষুনি মরবি। অগস্ত্য মুনি তাঁর তেজ দিয়ে ইল্ললের চারদিকে আগুন জ্বালিয়ে তাকে মেরে ফেললেন। হ্যাঁ হ্যাঁ দাদা, তেজ আর বুদ্ধি দিয়ে অগস্ত্য মুনি বলেই এটা করতে পেরেছিলেন। আমাদের সৌভাগ্য যে এমন মুনির সঙ্গে আমাদের দেখা হবে। আমি এখন হাঁটতে পারবো। তাহলে তাহলে আমরা এখন রওনা হই স্বামী। গল্প শুনে অগস্ত্য মুনিকে দেখতে আমার খুব ইচ্ছে করছে। হ্যাঁ, এবারে আমরা চলা শুরু করি।
যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে অগস্ত্য মুনির আশ্রম। অগস্ত্য মুনির রাক্ষস মারার গল্প শুনে রাম, লক্ষ্মণ আর সীতা এগিয়ে চলে অগস্ত্য মুনির আশ্রমের দিকে মনের আনন্দে। কখন দেখা হবে সেই মহামুনির সঙ্গে? এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।